হেনরি কিসিঙ্গার, যিনি ছিলেন আমেরিকার প্রাক্তন বিদেশমন্ত্রী, যাকে ওরা বলে সেক্রেটারি অফ স্টেটস। তিনি একবার বলেছিলেন যে বিং এনিমি উইথ আমেরিকা ইজ ডেঞ্জারাস বাট বিং ফ্রেন্ড উইথ আমেরিকা ইজ ফ্যাটাল। অর্থাৎ আমেরিকার শত্রু হওয়া বিপজ্জনক আর আমেরিকার বন্ধু হওয়াটা আত্মহত্যা। অর্থাৎ তিনি সারা বিশ্বকে সাবধান করে দিয়ে বলেছিলেন যে আমেরিকা এমন একটা দেশ যার সঙ্গে যে কোনো ধরনের সম্পর্কই খুব বিপদের, আর বন্ধু হিসাবে আমেরিকা শত্রুর থেকেও ভয়ঙ্কর। তাই সব সময় দেখে শুনে পা ফেলা উচিত আমেরিকার সঙ্গে সম্পর্ক তৈরির ব্যাপারে। আজকের দিনে ডোনাল্ড ট্রাম্প যা করছেন তাতে মনে হয় এই কথাটার থেকে সত্যি আর কিছু হতে পারে না। একদিন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে আসলো, পরের দিন গ্রিনল্যান্ডকে ধমকি দিল যে দরকার পড়লে গায়ের জোরে গ্রিনল্যান্ড দখল করবে। তারপরের দিন ভারতকে ট্যারিফের হুমকি দিল, অর্থাৎ 500% ট্যারিফ চাপানোর হুমকি দিল। তারপরই বললেন যারা ইরানের সাথে ব্যবসা করছে তাদের উপর অতিরিক্ত 25% ট্যারিফ লাগু করবে। বিদেশ নীতিকে একদম ওই রিল বানানোর মতো একটা জায়গাতে নিয়ে গেছে ট্রাম্প। উনি জানেন যে আজকের দিনের যে প্রজন্ম, তাদের মনোযোগ কয়েক সেকেন্ডের বেশি এক জায়গাতে থাকে না। হাতে মোবাইল আর সবসময় একটার পর একটা রিল দেখে যাওয়া, এই হলো এই প্রজন্মের ধর্ম। তাই ক্রমাগত কিছু নতুন ধামাকা না দিতে পারলে আজকের এই রিল আর শর্টসের যুগে লাইমলাইটটা সরে যাবে অন্যদিকে। সব সময় তিনি ব্রেকিং নিউজে থাকতে চান, কিন্তু কতটা সফল তিনি? ডোনাল্ড ট্রাম্প যখন ঢাক ঢোল পিটিয়ে বিশ্ব রাজনীতিতে একটা উচ্চগ্রামের নাটক বা বলা যেতে পারে যাত্রাপালা চালিয়ে যাচ্ছেন, তখন চুপি সারে আমাদের ভারত কিভাবে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিচ্ছে, আজ সেটা আলোচনা করা যাক। অনুরোধ করব আমাদের প্রতিবেদনগুলো ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ডোনাল্ড ট্রাম্প সারা পৃথিবীতে একদম ধামাকা করে ছাড়ছেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে দুটি ঘটনা পাশাপাশি ঘটছে। প্রথমটি, জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ ভারতে। তিনি কেন ভারতে? ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি হয়ে তিনি এসেছেন, উদ্দেশ্য ভারত আর ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্যিক সম্পর্ককে মজবুত করা। জার্মানি হলো ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে বড় অর্থনীতি আর পৃথিবীর তৃতীয় বৃহত্তম অর্থনীতি। আর কিছুদিনের মধ্যে ভারতে পালিত হবে প্রজাতন্ত্র দিবস। সেখানে অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লেয়েন, সাথে ইউরোপীয় কমিশনের বাকি সদস্যরাও। তো জার্মানির চ্যান্সেলরের এই আগমনের কারণ কি? গত বছরে জার্মানি আর ভারতের মধ্যে ব্যবসা $50 বিলিয়ন ছাড়িয়ে গেছে। এই পার্টনারশিপকে আরও বাড়িয়ে নেওয়াই উদ্দেশ্য। অনেক কিছুর মধ্যে আছে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল কোঅপারেশন, যার অর্থ হলো ভারত আর জার্মানির মধ্যে সামরিক খাতে যৌথ উদ্যোগকে আরও বাড়িয়ে তোলা। দ্বিতীয় খবরটি হলো এই ফেব্রুয়ারিতে ভারতে আসার কথা আছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। ভারতের এআই সামিটে তিনি উপস্থিত থাকবেন। কিছুদিন আগে একদম জনসমক্ষে তাকে ব্যঙ্গ করেছেন ট্রাম্প, আর সেটা সারা বিশ্বে সম্প্রসারিত হয়েছে। ওই যে বললাম না, ট্রাম্প বিশ্ব রাজনীতিকে একদম রিল মেকিংয়ের জায়গাতে নিয়ে গেছেন। সোশ্যাল মিডিয়াতে জানেনই যে ভিউয়ারশিপ বাড়াতে হলে কি কি করতে হয়। উদ্ভট অঙ্গভঙ্গি, একটু যৌনতার সুরসুরি, বোকা বোকা নাচ, সাথে লোকজনকে ব্যঙ্গ, মিথ্যে কথা বলা, এই সবই ট্রাম্প করছে নিজের ভিউয়ারশিপটা বাড়াতে। ইমানুয়েল ম্যাক্রো কিন্তু নিজের সম্মানটা ক্ষুণ্ণ করেননি, কিন্তু নিজের বিরক্তি চেপে না রেখে তিনি বলেছেন যে এই যে বিশ্বজুড়ে এত ডামাডোল, একটা ট্রাস্ট ডেফিসিট বা বলা যেতে পারে পারস্পরিক বিশ্বাসযোগ্যতার ঘাটতি চলছে সব বড় বড় দেশগুলোর মধ্যে, অর্থাৎ কিনা সার্বিকভাবে একটা শত্রুভাব জেগে উঠেছে বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে। সেখানে একমাত্র ভারতই পারে একটা দায়িত্বশীল দেশ হিসাবে সেতু বন্ধনের কাজটা করতে। এই দুটো জিনিস কেন গুরুত্বপূর্ণ? কারণ এই সব ঘটনা তখন ঘটছে যখন ট্রাম্প রোজ ভারতের ওপর নিত্য নতুন একটা ট্যারিফের হুমকি দিচ্ছে। সেখানে বিশ্ব রাজনীতিতে ভারতের গুরুত্ব ক্রমেই বেড়ে চলেছে, আর এর পেছনে কোনো সামরিক প্রতিযোগিতা নেই যেটা চীন বা রাশিয়ার সাথে আমেরিকা সহ পশ্চিমের দেশগুলোতে আছে, কিন্তু আছে অন্য এক যুদ্ধ, সেটা হলো ট্যারিফের যুদ্ধ। প্রথমে আসি এই 500% ট্যারিফের ব্যাপারে। এখানে একটা জিনিস বুঝুন, আপনি একটা বাজারে গেলেন, পাশাপাশি দুটি দোকান, একটি দোকানে কোনো জিনিস 100 টাকাতে বিক্রি হচ্ছে, পাশের আরেকটা দোকানে সেটা 150 টাকাতে বিক্রি হচ্ছে। আপনি কি ওই 150 টাকা দিয়ে জিনিসটা কিনবেন না। পরের দিন দেখলেন যে ওই জিনিসটার দাম পাশের দোকানে 600 টাকা হয়ে গেল।
আপনি আগের দিনের মতোই দ্বিতীয় দোকানকে পুরোপুরি উপেক্ষা করে প্রথম দোকান থেকেই জিনিসটা কিনবেন। অর্থাৎ দুটো দোকানের মধ্যে দামের গ্যাপ যদি 5 থেকে 10% থাকে তাহলে তাদের মধ্যে প্রতিযোগিতা সম্ভব, কিন্তু তার বেশি হয়ে গেলে ব্যাপারটা 25% কি 50% কি 500%, ব্যাপারটাতে আর ইতর বিশেষ হয় না। ভারতের ক্ষেত্রেও ব্যাপারটা তাই। যখন ট্যারিফটা 10% ছিল তখন ভারতের থেকে রপ্তানি বস্তুর উৎপাদনের খরচ কমিয়ে সেই ট্যারিফকে ম্যানেজ করা সম্ভব ছিল, যাতে ভারতের থেকে রপ্তানি করা বস্তুটি প্রতিযোগিতাতে টিকে থাকতে পারে। সেটা যেদিন 25% হয়ে গেল তখনই ব্যাপারটা হাতের বাইরে বেরিয়ে গেল। এরপর যা অতিরিক্ত ট্যারিফ তাতে ইতর বিশেষ কিছু হবে না। সুতরাং ওই অতিরিক্ত ট্যারিফে যে ভারতের অর্থনীতিতে নতুন কোনো চাপ আসবে সেটা নয়, কিন্তু এই ট্যারিফকে আমরা কেন গুরুত্ব দিয়ে দেখব? কারণ এটা প্রমাণ করছে যে আমেরিকা কতটা লাগামহীন হয়ে গেছে। অনেকেই বলছেন যে এটা ট্রাম্পের পাগলামো। আমি প্রথম দিন থেকে বলে এসেছি যে এটা একদম পাকা রাজনৈতিক নেতাদের মতো একটা খেলা ট্রাম্পের। অনেকেই ভাবছেন যে আর কিছুদিন বাদে মিড টার্ম আসবে আর তারপর ট্রাম্পের আর বিশেষ কোনো ক্ষমতা থাকবে না, সব ডামাডোল থিতিয়ে আসবে। তাদের আমি সাবধান করে বলছি যে ট্রাম্প কিন্তু যা করছে একদম মেপে ঝুঁকে করছে। ট্রাম্প একটা রোগের সিমটম, রোগটা কিন্তু খুব গভীরে। সেটা হলো আমেরিকার অর্থনৈতিকভাবে বা রাজনৈতিকভাবে যে একদম সুপ্রিম, এই ইমেজটা ভীষণভাবে চির খেয়েছে। আমেরিকা এখন একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভুগছে। তাই ট্রাম্প না থাকলেও যে থাকবে সে আমেরিকার ওই দ্রুত গৌরব ফেরত আনার জন্য সেই একই রকম জিনিসই করবে, হয়তো কথা বলার ধরনগুলো অন্যরকম হবে। তাই ট্রাম্প থাকুক কি না থাকুক, আমেরিকার নীতি বহির্বিশ্বের প্রতি, বিশেষ করে ভারতের প্রতি পরিবর্তন হবে সেটা আমি মনে করি না। একদিকে যখন সার্জিও গোর, যিনি হলেন ভারতের সদ্য নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত, তিনি বলছেন যে নরেন্দ্র মোদী আর ট্রাম্পের ব্যক্তিগত সম্পর্ক এখনও খুব মজবুত। ট্রাম্প নাকি ব্যক্তিগত আলোচনাতে নরেন্দ্র মোদীর প্রশংসা করেন। ভারত আর আমেরিকার সম্পর্ক খুব মজবুত, যা এই ট্যারিফ ইত্যাদির কারণে ক্ষতিগ্রস্ত হবে না। অপরদিকে আমেরিকার বাণিজ্য মন্ত্রী বলছেন যে ভারত আর আমেরিকার ট্রেড ডিল হয়নি কারণ মোদী নাকি ট্রাম্পকে ফোন করেনি। অর্থাৎ কে কি বলছে কোনো ঠিক ঠিকানা নেই। ডিসেম্বর 2025-এ আমেরিকা একটা গ্রুপ গঠন করলো যার নাম হলো প্যাক্স সিলিকা। কি সেই বস্তুটা? এই মুহূর্তে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে বলতে গেলে চীনের আধিপত্য। সেই আধিপত্যকে খণ্ডন করার জন্য আমেরিকা কি করলো? জাপান, সাউথ কোরিয়া, ইউনাইটেড কিংডম, ইসরায়েল, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর ইত্যাদি নানা দেশের সাথে একটা গ্রুপ তৈরি করলো, যারা এই সেমিকন্ডাক্টর মার্কেট এবং সাথে এআই টেকনোলজির ডেভেলপমেন্ট, ক্রিটিক্যাল মিনারেল সরবরাহতে পারস্পরিক সহযোগিতা করবে। তো আমেরিকা ভারতকে রাখেনি প্রথমে এই প্যাক্স সিলিকা গ্রুপটাতে। এটা কবে? ডিসেম্বর 2025। কি কারণ দেখানো হলো? ভারত নাকি সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে এখনও তত উন্নত নয়। ঠিক আছে, কিন্তু জানুয়ারির প্রথম সপ্তাহেই এখন আমেরিকার রাষ্ট্রদূত বলছে যে ভারতকে প্যাক্স সিলিকাতে অন্তর্ভুক্ত করা হবে। তার মানে কি ভারত 2 সপ্তাহের মধ্যে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে গুরুত্বপূর্ণ হয়ে গেল? এই সবগুলো প্রমাণ করে যে আমেরিকার পলিসি মেকার্সরা কতটা দিশাহারা। ট্রাম্প দুনিয়াকে দেখাতে চাইছে যে ভারতকে বশে আনতে পেরেছে, তার জন্য তিনি আর তার পারিষদরা সমস্ত রকম চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দেখুন, কুকুরকে তো সবাই পোষে, তার মধ্যে তো আলাদা কিছু নেই। তো আমেরিকার এরকম কিছু পোষা কুকুর রয়েছে, যেমন পাকিস্তানের নেতারা, যারা ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছে। ভাবুন, যেই দেশটার একমাত্র রপ্তানি হলো সন্ত্রাসবাদ, সেই দেশ যখন ট্রাম্পকে শান্তি পুরস্কারের জন্য মনোনীত করে তখন ব্যাপারটা কতটা হাস্যকর হয়। এছাড়া কারা মনোনীত করেছে? কানাডা, যাদেরকে আমেরিকা ধর্তব্যের মধ্যেই আনে না। কিছুদিন আগেই বলেছিল যে আমেরিকার 51তম স্টেট হয়ে যাওয়ার জন্য কানাডা এখন কি করছে? ট্রাম্পকে নোবেল প্রাইজের জন্য মনোনীত করে চুপি সারে চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়াচ্ছে। কানাডার প্রধানমন্ত্রী আর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, এদের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হচ্ছে। যেই কানাডা একদিন চীনকে দোষারোপ করেছিল যে কানাডার নির্বাচন সহ নানা আভ্যন্তরীণ ব্যাপারে চীন নাকি নাক গলাচ্ছে। এরপর আছে ইসরায়েল, যারা ট্রাম্পকে নোবেলের জন্য মনোনীত করেছে। হামাসের সঙ্গে লড়াইতে আমেরিকাকে পাশে দরকার, তাই এইটুকু কাজ নেতানিয়াহু করতে দেরি করেনি। এছাড়া কারা ট্রাম্পকে নোবেলের জন্য মনোনীত করেছে? আজারবাইজান, আর্মেনিয়া, রাওয়ান্ডা, গ্যাবন, এই সমস্ত দেশগুলো। কিন্তু ভারত কিছুতেই বসে আসছে না।
একটা জিনিসে একটুখানি বলা যেতে পারে যে ভারত রাশিয়া থেকে তেল কেনা কমিয়ে দিয়েছে, কিন্তু সেটা কেন কমেছে? কারণ রিলায়েন্স ইন্ডাস্ট্রি তেল কেনা কমিয়েছে। সেটার পেছনের কারণ হলো রিলায়েন্স ইন্ডাস্ট্রি এই রাশিয়ার তেলগুলো কিনে সেটাকে পরিশোধন করে ইউরোপকে বেচত। ইউরোপ এখন ট্রাম্পের চাপে রাশিয়ার তেল কেনা কমিয়ে দিয়েছে। ফলে কি হচ্ছে যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিকে বাধ্য হয়ে রাশিয়ার তেল কেনা কমাতে হচ্ছে, কারণ তাদের খদ্দের কমে গেছে। অর্থাৎ ভারত কিন্তু মাথা ঝোঁকায়নি, ইউরোপ মাথা ঝোঁকাতে বাধ্য হয়েছে। ভারত কেন মাথা ঝোঁকায়নি? কারণ ভারত জানে যে আজ যদি একটা ব্যাপারে ট্রাম্পের দাবি মানে, কাল ট্রাম্প নতুন আরেকটা দাবি সামনে নিয়ে আসবে। যেমন আজ বলছে যে গ্রিনল্যান্ড দখলের জন্য দরকার পড়লে ন্যাটোকেও তোয়াক্কা করবে না। ন্যাটোকে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, যা কিনা পশ্চিম গোলার্ধের বাইরে কোনো কান্ট্রি বা গ্রুপ অফ কান্ট্রির সাথে আমেরিকার সবচেয়ে পুরনো চুক্তি, যার ফলে ফ্রান্স, জার্মানি আর ইউনাইটেড কিংডম সবাই হতাশ। শুধু তাই নয়, তারা গ্রিনল্যান্ডে নিজেদের সৈন্যের উপস্থিতি বাড়াচ্ছে। তো যেই ট্রাম্প সবচেয়ে পুরনো বন্ধু দেশগুলোকে ধোঁকা দিতে পারে, সে ভারতের বন্ধুত্বকে মূল্য দেবে না, এটা তো খুব ভালো করেই জানা। আর ইউরোপ শুধু সবচেয়ে পুরনো নয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সব কিছুর জন্য আমেরিকার উপর নির্ভরশীল। তাদের সামরিক বাহিনী বলতে গেলে আমেরিকা নির্ভর, অর্থনীতিও তাই। ওই দেশের সরকারি নীতিগুলো আমেরিকায় নির্ধারণ করে। তাই বলতে গেলে ওরা কোনো সার্বভৌম দেশই নয়। সেই ইউরোপকে এখন আমেরিকা আগাছার মতো ঝেড়ে ফেলতে চাইছে। আর আজকের ইউরোপ সম্পূর্ণভাবেই পরনির্ভরশীল, তেলের জন্য রাশিয়ার কাছে, প্রতিরক্ষার জন্য আমেরিকার কাছে, আর নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য পুরোপুরি চীন থেকে আমদানির ওপর নির্ভরশীল। স্বভাবতই ট্রাম্পের এই নীতি ওদের পক্ষে খুব হতাশাজনক। অর্থাৎ চীন আর রাশিয়া যেমন আমেরিকার সাথে সামরিকভাবে টক্কর দেওয়ার চেষ্টা করছে, তখন ভারত সহ বিভিন্ন দেশ চুপি সারে নিজেদের ঘুঁটি সাজাচ্ছে। বন্ধু আর শত্রুর সংজ্ঞাগুলো নতুন করে লেখা হচ্ছে। তাই ফ্রান্সের ইমানুয়েল ম্যাক্রো বলছেন যে এই যে বিশ্বজুড়ে ডামাডল, সেটা একমাত্র ভারতই পারে সঠিক পথে নিতে। তাই জার্মানির চ্যান্সেলর ভারতে, কারণ এই দিশাহীন অবস্থায় তারা ভারতের দিকেই তাকিয়ে আছে। ভারতকে এই দায়িত্ব পুরোপুরি পালন করতে পারবে? গত এক বছরে নরেন্দ্র মোদীর সরকার একের পর এক সংস্কার এনেছে, যাতে ইজ অফ ডুইং বিজনেস ব্যাপারটা অনেকটা সহজ করার উদ্যম নেওয়া হয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো 25টা জিনিসের আমদানির ওপর কিউসিও বাতিল করা। এই কিউসিও ব্যাপারটা কি? কোয়ালিটি কন্ট্রোল অর্ডার্স। ভারতে বিভিন্ন জিনিস আমদানির ওপর এই সার্টিফিকেশন প্রসেসটা এতদিন জারি রেখেছিল। এই সার্টিফিকেশন প্রসেসটা ছিল সেই নেহেরুর সময়। বিদেশি কোম্পানিদের আমাদের দেশে ব্যবসা করতে হলে এই সার্টিফিকেশন প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়, যা ভীষণ রকম ঝামেলাপূর্ণ, সময় সাপেক্ষ এবং দুর্নীতিপূর্ণ। মানে সরকারি বাবুদের পয়সা না খাওয়ালে এই সার্টিফিকেট পাওয়া খুব মুশকিল। এখন 25টা গুরুত্বপূর্ণ জিনিসের ওপর থেকে এই কিউসিও প্রসেসটাকেই বাতিল করে দেওয়া হয়েছে, যার মধ্যে আছে টেক্সটাইল ইন্ডাস্ট্রি, প্লাস্টিক এবং মেটাল ইন্ডাস্ট্রি। এতে কি হবে? আমাদের দেশের কোম্পানিগুলো যারা তাদের জিনিসপত্র বানানোর জন্য বিভিন্ন প্লাস্টিক বা মেটাল উপাদান বাইরে থেকে আনতো, তারা কম সময় আর কম দামে এখন সেই উপাদানগুলো আনতে পারবে। আবার উল্টো দিকে যেই কোম্পানিগুলো দেশের অভ্যন্তরে এই উপাদানগুলো প্রস্তুত করত, তাদের এখন বাইরের কোম্পানির সাথে তীব্র প্রতিযোগিতার সম্মুখীন হতে হবে। এতে তারা আরও উন্নত, আরও এফিসিয়েন্ট হতে পারবে। এটা একটা স্বাভাবিক ব্যাপার। যদি বাইরের কোম্পানিকে আমরা দেশের মাটিতে ব্যবসা করতে দিই, তাহলে দেশীয় কোম্পানিদের একটা প্রতিযোগিতার সম্মুখীন হতে হবে। তখন তাদের বাধ্য হয়ে আরও উন্নত জিনিস কম পয়সায় তৈরি করতে হবে। এতে কি হবে? জিনিসপত্রের দাম কমবে। দাম কমলে কি হবে? লোকের হাতে পয়সা বেঁচে যাবে। লোকের হাতে পয়সা বেঁচে গেলে সে আরও অন্য জিনিস কিনবে সেই বেঁচে যাওয়া পয়সাতে। বাজারে আরও কেনাবেচা যদি বাড়ে, তাহলে তার সুফল অর্থনীতিতে পড়বে। একইভাবে জিএসটিতে ছাড় দেওয়া হয়েছে, কর্পোরেট ট্যাক্স কমানো হয়েছে। দুটোরই কারণ একই, জিনিসের মূল্য হ্রাস করা। এছাড়াও মূল্য হ্রাস হলে আমরা কি জানি যে অর্থনীতির ডিমান্ড অ্যান্ড সাপ্লাই কি বলে? জিনিসের দাম কমলে ডিমান্ড বাড়ে, ডিমান্ড বাড়লে বিক্রি বেশি হবে, বিক্রি বেশি হলে অর্থনীতিতে তার সুফল দেখা দেবে। তার সাথে শ্রম আইনে সংস্কার, বিমা আইনে সংস্কার ইত্যাদি আনা হয়েছে। পারমাণবিক শক্তিতে বেসরকারি সংস্থাদের উৎসাহিত করবার জন্য আইন সংস্কার করা হয়েছে। অর্থাৎ ট্রাম্পের এই যে ধমক চমকের কারণে
ভারত দেশের ভেতরে নানা রকমের সংস্কার শুরু করেছে, আর এখানেই থামবে না ভারত। সামনের দিনে আরও যে এরকম অনেক বেশি সংস্কার আনবে সেটা আমরা খুব ভালো মতোই জানি। তাই খুব স্বাভাবিক কারণে বিভিন্ন দেশ আজ ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ককে আরও গভীর করতে উৎসাহী, আর সেটাই আমরা দেখছি যে একের পর এক রাষ্ট্রনেতা লাইন ভারতে। অপরদিকে ডোনাল্ড ট্রাম্পের এই ট্যারিফের কি প্রতিক্রিয়া জানাচ্ছে ওদের দেশের বাজার। ওদের দেশের হাজারের ওপর কোম্পানি আদালতের দ্বারস্থ হয়েছে ট্রাম্পের বিরুদ্ধে এই ট্যারিফ ইস্যুতে। কি তাদের বক্তব্য? যে ট্রাম্পের ট্যারিফের জন্য তাদের ব্যবসার ক্ষতি হয়েছে, তারা তাই ক্ষতিপূরণ চায়। এই কোম্পানিদের ক্ষতি কিভাবে হলো? দেখুন, এই যে ট্রাম্প ট্যারিফ চাপিয়েছে বিভিন্ন আমদানিজাত বস্তুর উপর, তার মূল্য কাদেরকে চোকাতে হচ্ছে? সরকার তো ট্যারিফের টাকাটা পাচ্ছে, কিন্তু যে এই আমদানিজাত বস্তুগুলো কিনছে তাকে সেই ট্যারিফের টাকা ব্যয় করে বেশি মূল্যে জিনিস কিনতে হচ্ছে। এবার অনেক আমেরিকান কোম্পানি তাদের কাঁচামাল কেনে বাইরের থেকে, সেই কাঁচামালের এখন মূল্য বৃদ্ধি হচ্ছে, তার ফলে যেই কোম্পানিগুলো সেই কাঁচামাল কিনছে তাদের ব্যবসার ক্ষতি হচ্ছে। কারণ ওই যে বললাম, দাম যদি বাড়ে তাহলে জিনিসের ডিমান্ড কমবে, ডিমান্ড কমলে জিনিসের বিক্রি কমবে, অর্থাৎ এই কোম্পানিদের ব্যবসার ক্ষতি করে ট্রাম্পের সরকার নিজেদের তিজোরি ভরছে। অর্থাৎ ভারত নিজের দেশের ভেতরে জিনিসের দাম কমাচ্ছে যাতে অর্থনীতি চাঙ্গা হয়, উল্টো দিকে ট্রাম্পের ট্যারিফের চাপে আমেরিকার বাজারে জিনিসের দাম বাড়ছে আর অর্থনীতির ক্ষতি হচ্ছে। তাই এই কোম্পানিগুলো সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। কিন্তু সুপ্রিম কোর্টে এই মুহূর্তে 9 জন বিচারকের মধ্যে 6 জনই রিপাবলিকান পার্টির দ্বারা মনোনীত, মানে ওই ট্রাম্পের পার্টি দ্বারাই মনোনীত, আর এই 6 জনের মধ্যে আবার 3 জন ট্রাম্পের নিজের দ্বারা মনোনীত। তাই এই কোম্পানিগুলোর যাদের ক্ষতি হয়েছে তারা সুবিচার পাবে এমন আশা খুব কম। আমি এর আগেও বিভিন্ন প্রতিবেদনে বলেছি যে আমেরিকাকে কোনোভাবেই একটা সঠিক গণতন্ত্র বলা যায় না। ওখানের বিচার ব্যবস্থা রাজনীতির আওতা থেকে মুক্ত নয়। সুপ্রিম কোর্ট পুরোপুরি প্রেসিডেন্টের দখলে থাকে। প্রেসিডেন্টের ওখানে সীমাহীন ক্ষমতা, অনেকটা স্বৈরাচারী শাসকদের মতো। তাই যে যখন ক্ষমতাতে থাকে তখন তার ক্ষমতার অপপ্রয়োগের সম্পূর্ণ সুবিধা থাকে, আর সেটাই সব আমেরিকার প্রেসিডেন্ট করে থাকে। কিন্তু সুপ্রিম কোর্টের রায় যাই হোক না কেন, দেশের বাজারে যে অসন্তোষ তৈরি হচ্ছে সেই ব্যাপারে কোনো সন্দেহ নেই। মূল্যবৃদ্ধির হারও খুব বেশি, যেটাকে ট্রাম্প মানতে চাইছে না। অপরদিকে দেশের বাইরে কি হচ্ছে? ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নের 8টা দেশের উপর 10% ট্যারিফ জারি করেছে, আর বলেছেন যে সেটা বেড়ে 25% হয়ে যেতে পারে, কারণ গ্রিনল্যান্ড দখলের আমেরিকার প্রচেষ্টাতে এই দেশগুলো বাধা প্রদান করছে। এর উত্তরে ইউরোপীয় দেশগুলো কি করছে? তারা আমেরিকার সাথে মুক্ত বাণিজ্য চুক্তিকে এখন মুলতুবি দিয়ে দিচ্ছে। আর কিছুদিনের মধ্যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ট্রাম্পের সাথে ইউরোপীয় বিভিন্ন নেতাদের মুখোমুখি হবার কথা। দেখা যাক তাদের মধ্যে কোনো সমঝোতা হয় কিনা। তবে গ্রিনল্যান্ডকে আমেরিকার হাতে তুলে দিতে কোনো ইউরোপীয় দেশ যে রাজি হবে না সেটা বলাই বাহুল্য। অর্থাৎ ট্রাম্প যখন অর্থনীতির মধ্যে দেয়াল তুলছে, আমেরিকার বুকে বাইরের কোম্পানিদের ব্যবসা করা দিনের পর দিন আরও ঝুঁকিপূর্ণ করে তুলছে, তখন ভারত আস্তে আস্তে নিজেদের বাজারকে মুক্ত করছে, ভারতের বাজারকে বিদেশি কোম্পানিদের কাছে আকর্ষণীয় করে তুলছে। আর তাই এই বিশ্ব অর্থনীতির এই টালমাটাল মুহূর্তে ভারতের গুরুত্ব ক্রমশই বেড়ে চলেছে। আজকের মতো আমাদের প্রতিবেদন এখানেই শেষ। ফিরে আসবো পরবর্তী প্রতিবেদনে সারা পৃথিবীতে ঘটে চলা বিভিন্ন ঘটনা আর তার বিশ্লেষণ নিয়ে। যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার, লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। নমস্কার, ভালো থাকবেন।